টিভিএন টেলিভিশনের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন কিংবা আর একটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আর একটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ট্যাক্স বা আর্থিক বিষয়ে কথা বলবো। একটু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব, কারণ আপনি আমরা সবাই জানি আমাদের এই দেশ চলেই হচ্ছে আমাদের ট্যাক্সের উপর দিয়ে। সুতরাং খুব এই হাঁটি পা করে ট্যাক্সের সময় কিন্তু চলে আসলো। বছর প্রায় শেষের দিকে, সেপ্টেম্বর মাসের শেষ, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 3 মাস আর মাত্র 15 দিন, অর্থাৎ 3.5 মাসের মাথায় আমাদেরকে আবার ট্যাক্স গুনতে হবে, ফাইল দিতে হবে। সুতরাং এই যে কষ্টের অর্জিত আমাদের যে টাকা পয়সা, যেগুলো আমরা পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে অর্জন করছি, তার একটি বড় অংশ ট্যাক্স দিতেই আমাদের চলে যায়। সে কারণে আজকে আমরা আলোচনা করব যে কিভাবে আপনার ইনকামের উপর কম ট্যাক্স দেবেন এবং বছর শেষের ট্যাক্স টিপস, অর্থাৎ এই টিপসের মধ্য দিয়ে আপনি আমরা কিভাবে, মানে কোন পদ্ধতি অবলম্বন করলে, যেহেতু এখনও 3 মাস 3.5 মাস সময় আমাদের হাতে আছে, এই সময়ের মধ্যে দিয়ে আমরা কিভাবে, কোন পদ্ধতি অবলম্বন করলে আমাদের ইনকামের একটি অংশ বৈধ উপায়ে আমরা কমাতে পারি, কিভাবে কম দিতে পারি বা কমিয়ে আনতে পারি, সেই বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলবো। সুপ্রিয় দর্শক, এর বাইরে তো ট্যাক্স বা আর্থিক বিষয়ে আপনাদের নানান প্রশ্ন থাকবেই, থাকাটাই স্বাভাবিক। সেই প্রশ্নগুলো করবার জন্যে আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 646-307-9828, এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন, আমরা সবগুলো প্রশ্নেরই উত্তর দেব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আজকে আলোচনা করবার জন্যে আমাদের টেলিভিশনের সঙ্গে আজকে সংযুক্ত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় অ্যাকাউন্ট্যান্ট জনাব পারভেজ কাজী, IRS এনরোলড এজেন্ট এবং CEO কাকাতো এজেন্সি। জনাব পারভেজ কাজী, আপনাকে স্বাগত। ধন্যবাদ রানা ভাই, ধন্যবাদ টিভিএন এর অগণিত দর্শক শ্রোতা যারা এই মুহূর্তে আমাদেরকে শুনছে অথবা কিছু পরে আমাদের সাথে যুক্ত হবেন। আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে অনেক ব্যস্ততা উপেক্ষা করে সারাদিনের পরিশ্রম ক্লান্তি দূর করে হোক বা না হোক, আজকে আমাদের সাথে সংযুক্ত হয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছেন। এবং আপনি ইতিমধ্যে নিশ্চয়ই শুনেছেন যে আজকের আমাদের বিষয়গুলো কি। তারপরেও সুপ্রিয় দর্শক, আপনাদেরকে বলতেই হয় যে প্রতি মাসে আমাদের আজকের এই অতিথিকে যখনই আমরা পাই, একটি দুটো কুইজ আমরা দিয়ে থাকি অনুষ্ঠানের শুরুতেই। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকেও আমরা শুরু করব সেই দুটো কুইজ দিয়ে। আমরা দেখি যে কুইজ দুটো কি, আমরা একটু পর্দায় দেখি কুইজ দুটোতে কি আছে, কোনটা ট্রু অর ফলস অথবা ইয়েস অর নো, সে দুটো আমরা একটু দেখে নিই। বা প্রথমে, অথবা আমি বলছি যে আজকের প্রথম কুইজ, রথ IRA your contribution is tax deductible, true or false, অথবা আর দ্বিতীয়টি হচ্ছে in your HSA health savings account। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে দুটো আমরা যে কুইজ দিয়েছি সেটা দেখেছেন। এই কুইজ দেওয়ার অর্থ এই নয় যে আপনাদেরকে আমরা যাচাই করছি, পরীক্ষা দিচ্ছি, তা নয়। আপনাদের সাথে আমরা একাত্মতা প্রকাশ করছি, সেটাই আমরা সবসময় বলে থাকি, আজকেও সেটাই। তো জনাব পারভেজ কাজী, আজকের এই কুইজ দুটো সম্পর্কে আপনার উত্তর বা আপনার মূল্যায়ন। জনাব পারভেজ কাজী। জনাব পারভেজ কাজী, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, ধন্যবাদ। আমাদের দুটো কুইজ দিয়ে আমরা সচরাচর এই অনুষ্ঠানটি শুরু করি, আজকেও তার অন্যথা করিনি। প্রথম কুইজটি হচ্ছে যে, কুইজটা কি দেখা যাবে ইয়েতে? হ্যাঁ বলছি, আমরা একটু কুইজটা দেখি। রথ IRA your contribution is tax deductible, true or false? রথ IRA, হ্যাঁ, এটা আমরা জানি যে দুটো IRA আছে, একটা হচ্ছে ট্র্যাডিশনাল IRA এবং আরেকটা হচ্ছে রথ IRA। এবং এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে ট্র্যাডিশনাল IRA কন্ট্রিবিউশনটা কিন্তু ট্যাক্স ডিডাক্টেবল,
আর রথ আইআরএ কন্ট্রিবিউশনটা কিন্তু ট্যাক্স ডিডাক্টেবল নয়। তো আজকে যে কুইজ আছে দেয়া হয়েছে যে রথ আইআরএ কন্ট্রিবিউশনটা ট্যাক্স ডিডাক্টেবল কি না, এটার উত্তর হচ্ছে না। ট্র্যাডিশনাল আইআরএই শুধুমাত্র ট্যাক্স ডিডাক্টেবল, রথ আইআরএর কন্ট্রিবিউশনটি ট্যাক্স ডিডাক্টেবল নয়। আর দ্বিতীয়টি হচ্ছে ইন ইউর HSA হেলথ সেভিংস অ্যাকাউন্ট ইউ হ্যাভ টু কন্ট্রিবিউট বাই 31st December, ট্রু অর ফলস? হেলথ সেভিংস অ্যাকাউন্ট আমরা জেনে থাকি, আমরা অনেকেই জানি যে এটাও হচ্ছে আরেকটা রিটায়ারমেন্ট অ্যাকাউন্টের মতোই, ইন্ডিভিজুয়াল রিটায়ারমেন্ট অ্যাকাউন্টের মতোই। আপনি এখানে ট্যাক্স ডেফার্ড ট্যাক্সেবল ইনকাম ডেফার্ড টাকা কন্ট্রিবিউট করতে পারেন এবং সেই কন্ট্রিবিউশনটা অবশ্যই 31st ডিসেম্বরের মধ্যেও হতে হবে, এটা পরে করা যাবে না। কিন্তু আমরা জেনে থাকি আইআরএ কন্ট্রিবিউশনের লিমিট হচ্ছে 15th April অফ ফলোইং ইয়ার। আপনি পরবর্তী বছরের 15 এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে পারেন কন্ট্রিবিউশন করার জন্য। কিন্তু HSA অ্যাকাউন্টে যদি আপনাকে টাকা রাখতে হয়, আপনি সেই বছরেই 31শে ডিসেম্বরের মধ্যে টাকাটি রাখবেন। সুতরাং এটি ট্রু, উত্তর হচ্ছে ট্রু। অনেক ধন্যবাদ জনাব পারভেজ কাজী। আজকের এই দুটো যে কুইজ আমরা রাখি সবসময় একটু ধারাবাহিকতা রক্ষা করি, আপনার ক্ষেত্রে আপনিও সুন্দরভাবে জবাব দিয়েছেন এবং আজকে আমরা দেখেছি রথ আইআরএ ইউর কন্ট্রিবিউশন ইজ ট্যাক্স ডিডাক্টেবল, এটা নো, ফলস বা নো যেটাই আমরা বলি। অ্যান্ড দ্বিতীয়টি যেটি ছিল ইন ইউর হেলথ সেভিংস অ্যাকাউন্ট ইউ হ্যাভ টু কন্ট্রিবিউট বাই 31st December, এটি ট্রু আর ইয়েস দুটোই। তো এক্ষেত্রে আপনাকে অসংখ্য ধন্যবাদ এ বিষয়টি বিস্তারিত আলোচনা করার জন্য। এখন আমরা একটু মূল আলোচনায় আসতে চাই। মূল আলোচনাটি আপনাকেও আগেও বলেছি যে যেহেতু আমরা কষ্টের অনেক পরিশ্রম করি, আমেরিকা যেমন একটি সুন্দর দেশ, মানবিক দেশ, স্বপ্নের দেশ, তেমনি কষ্টের দেশ, পরিশ্রমের দেশ, হালাল রুজির দেশ। সুতরাং এই হালাল রুজি বা কষ্ট দিয়ে যে ইনকামটা আমরা করি, বছর শেষে আমাদেরকে একটি বড় অংশ ট্যাক্স হিসেবে পরিশোধ করতে হয়। আবার এই আমাদের সরকার, স্টেট বা ফেডারেল সব সরকারই আমাদেরকে নানান সুবিধাও দিয়ে থাকে, যে আমরা যারা কম ইনকাম করি বা বেশি ইনকাম করি, চাকরি করি বা ব্যবসা করি বা অথবা যারা আমরা সেলফ এমপ্লয়েড আছি, বিভিন্নভাবে যে কষ্ট করে ইনকাম করি, এটি আমাদের রাষ্ট্র বোঝে এবং সেজন্য সুযোগও তৈরি করে যে আমি আমার এই ইনকামটা, বৈধ ইনকামটাকে বৈধভাবে কিভাবে একটু কমিয়ে আনতে পারি। তো এক্ষেত্রে অনেকেই আমরা না জানার কারণে আমরা অনেক সময় ভুল করে থাকি। তাই আজকে আপনার কাছে এই সম্পর্কিত যে টিপসগুলো আছে, যে আমাদের কিভাবে ইনকামের উপর ট্যাক্স আমরা কম দিতে পারবো বা কমিয়ে আনতে পারবো, এই বিষয়টি যদি আপনি একটু বিস্তারিত আলোচনা করেন, তাহলে আর 3 মাস 3.5 মাস পরেই আমাদেরকে ট্যাক্স ফাইল করতে হবে। এখন থেকেই আমরা প্রস্তুতি নিয়ে সেই পদ্ধতিগুলো যদি অনুসরণ করি, তাহলে আমরা এই কষ্টের টাকাগুলো আমরা একটু সেভ করতে পারবো। জনাব পারভেজ কাজী, আবারও ধন্যবাদ রানা ভাই। আমরা কিভাবে আমাদের ট্যাক্স লায়াবিলিটি কমিয়ে আনতে পারি এবং কিভাবে লেস ট্যাক্স পে করতে পারি, সেটা নিয়ে আজকে আমাদের আলোচ্য বিষয়। ট্যাক্স লায়াবিলিটি রিডিউস করতে হলে আমার ট্যাক্সেবল ইনকামকে কমিয়ে আনতে হবে এবং ট্যাক্সেবল ইনকাম কমিয়ে আনার জন্য শুধুমাত্র ডিডাকশন ছাড়া অথবা ট্যাক্স ক্রেডিট ছাড়া ইনকাম কমিয়ে আনার কোনো সুযোগ নেই। তো কি কি ডিডাকশনস আমরা নিতে পারি, কিভাবে সেগুলোর ব্যবহার এবং প্রয়োগ করতে পারি আমাদের ইন্ডিভিজুয়াল ট্যাক্স রিটার্নে এবং সেই সুবিধাগুলো কি, সেগুলো সম্পর্কে যদি আমাদের একটা সম্যক ধারণা থাকে, তাহলে অবশ্যই আমাদের ট্যাক্স লায়াবিলিটি আমরা কমিয়ে আনতে পারবো। তো প্রথম যেটা নিয়ে আমি কথা বলতে চাই, এটা নিয়ে আমরা কথা একটু কমই বলেছি প্রত্যেকেই আমার কাছে মনে হয়, সেটা হচ্ছে লং টার্ম ক্যাপিটাল গেইন। আমাদের অনেকেরই স্টকস, বন্ডস অথবা ETF
ক্রিপ্টো বিভিন্ন জায়গায় আমরা ইনভেস্ট করি এবং আমরা বাই অ্যান্ড সেল করি, এবং এই বাই অ্যান্ড সেল করতে গিয়ে আমাদের অনেক সময় প্রফিট হয়। If you're wondering, should I get my COVID shot? Think about other people. Set a date to get your COVID shot and RSV if eligible. Learn more at nj.gov/health/vaccines. এবং সার্টেইন প্রফিট পর্যন্ত আমার ট্যাক্স লায়াবিলিটি কিন্তু 0। সেটা যদি আমরা জানি, তাহলে আমি যদি দেখি এন্ড অফ দ্য ইয়ারে গিয়ে আমার লং টার্ম ক্যাপিটাল গেইন কোথায় এসে দাঁড়াচ্ছে, এবং আমি সেল করে যদি ক্যাপিটাল গেইনটা নেই, আমার ফাইলিং স্ট্যাটাস অনুযায়ী আমাকে কোনো ট্যাক্সই পে করতে হবে না, তো আমি সেই সুযোগটা নেব না কেন? তো এখানে বলে রাখি যে লং টার্ম ক্যাপিটাল গেইন হচ্ছে যে কোনো ইনভেস্টমেন্ট আপনি যদি মোর দ্যান 1 ইয়ার হোল্ড করেন এবং তারপর গিয়ে বিক্রি করেন, বিক্রি করার পর যে ক্যাপিটাল গেইনটা হয় সেটাকে বলা হয় লং টার্ম ক্যাপিটাল গেইন। আর শর্ট টার্ম ক্যাপিটাল গেইন হচ্ছে আপনি কিনেছেন এবং 1 বছরের মধ্যে সেই ইনভেস্টমেন্টটা আপনি সেল করেছেন, সেটাকে বলা হয় শর্ট টার্ম ক্যাপিটাল গেইন, এবং সেখানে যে গেইন হয়ে থাকে ওটাকে অর্ডিনারি ইনকাম হিসাবে দেখা হয়ে থাকে, এবং ওটার জন্য আপনার যেই ট্যাক্স লায়াবিলিটি সেই ট্যাক্স লায়াবিলিটি আপনাকে পে করতে হয়। এখন আমি যদি সিঙ্গেল হয়ে থাকি এবং আমার ট্যাক্সেবল ইনকাম যদি 60,000 হয়ে থাকে লং টার্ম ক্যাপিটাল গেইন, আমার ট্যাক্স লায়াবিলিটি ইজ 0, আমার কোনো ট্যাক্স লায়াবিলিটি নেই। এবং ঠিক তেমনি আমি যদি হেড অফ হাউস হোল্ড হয়ে থাকি এবং আমার ইনকাম যদি 80,000 হয়, আমারও কিন্তু লং টার্ম ক্যাপিটাল গেইনের উপরে কোনো ট্যাক্স পে করতে হবে না। এবং যারা ম্যারিড ফাইলিং জয়েন্ট, তাদের ইনকাম যদি থ্রেশহোল্ডটা 1,20,000-এর ভিতরে হয়, তাদেরকেও কিন্তু কোনো লং টার্ম ক্যাপিটাল গেইন পে করতে হবে না, অর্থাৎ ট্যাক্স রেট তাদের জন্য হবে 0%। তো আমরা এটার সুযোগ নিতে পারি যদি আমরা দেখি যে এন্ড অফ দ্য ইয়ারে আমার ইনকাম কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, এবং আমি ক্যাপিটাল গেইন আমি যে স্টক, বন্ডস অথবা ক্রিপ্টো, ইটিএফ হোল্ড করছি, এগুলো যদি সেল করি আমি কি পরিমাণ প্রফিট পেতে পারি, ক্যাপিটাল গেইন এসে আমাকে হিট করবে, এবং সেই অনুযায়ী আমি আমার সিদ্ধান্ত নিতে পারি। এটা ছিল নাম্বার 1, হাউ টু গেট দ্য বেনিফিট অফ লং টার্ম ক্যাপিটাল গেইন। নাম্বার 2 হচ্ছে, এটাও স্টক রিলেটেড, আমরা কথা বলতে চাই স্টক লস হারভেস্টিং। স্টক লস হারভেস্টিং অনেককেই আমরা দেখেছি খুব সুন্দরভাবে এটাকে ব্যবহার করে তার স্বার্থে, অনেকেই আবার এটাকে ব্যবহার করতে ব্যর্থ হয়। ব্যর্থ হওয়ার প্রথম যে রিজনটা দেখি, যে স্টকগুলো আপনি সেল করছেন আপনি লসটা ক্লেম করার জন্য, সেই স্টকগুলোকে আপনি কিন্তু আর কিনতে পারেন না বিফোর 30 ডেজ। যদি 30 দিনের পূর্বেই আপনি সেই স্টকগুলোকে কিনে নেন, তাহলে এটাকে ধরে নেওয়া হয় ওয়াশ সেল, এবং এই ওয়াশ সেলের কোনো বেনিফিট আমরা পাই না। অতএব স্টক লস হারভেস্টিং এর আমি সবসময় যেটা বলে থাকি, এটা স্টকস অ্যান্ড বন্ডস আমি ধরেন কিনলাম আজকে 100 টাকায়, এবং এই স্টকের প্রাইস বেড়ে হলো 200 টাকা। আমাকে কি এই 100 টাকা যে এখন প্রফিট দেখাচ্ছে, আনরিয়ালাইজড গেইন, এটার উপর কি ট্যাক্স পে করতে হয়? না, এটার উপর ট্যাক্স পে করতে হয় না। আমি ট্যাক্স তখনই পে করি যখন আমি এই স্টকটাকে বিক্রি করি এবং আনরিয়ালাইজড গেইন রিয়ালাইজড গেইন হয়।
ঠিক তেমনি লসের বেলায়ও তাই। আমি 100 টাকা দিয়ে স্টক কিনেছি, ওটার দাম যদি কমে 50 টাকা হয়, আমার কিন্তু কোনো বেনিফিট নাই আনলেস আমি এটা বিক্রি না করা পর্যন্ত। অতএব স্টক লস হারভেস্টিং হচ্ছে আপনার স্টকস ভ্যালুতে যদি কমে আসে এবং আপনি দেখছেন আপনি কিছু লস সাফার করছেন এবং সেই লসটাকে আপনি রিয়ালাইজ করতে চান, তখনই আপনি সেই স্টকগুলোকে বিক্রি করবেন। বিক্রি করে আপনাকে 30 ডেজ ওয়েট করতে হবে যদি আপনি সেই স্টকগুলোকে আবার কিনতে চান। এবং অনেককে আমি দেখেছি তারা একটা আপনি কিন্তু বছরে সিঙ্গেল অথবা ম্যারিড ফাইলিং জয়েন্ট হন, আপনি ম্যাক্সিমাম 3000 পর্যন্ত লস দেখাতে পারেন, দেয়ার ইজ এ ক্যাপ। এবং যেই অংশগুলো থেকে গেল সেগুলো পরবর্তী বছরে আপনি ক্যারি ফরওয়ার্ড করতে পারেন সেই লসগুলোকে। কিন্তু অনেক সময় আমরা দেখেছি অনেকে এত হিউজ অ্যামাউন্ট একটা লস ক্যারি ফরওয়ার্ড করে এভরি ইয়ার। এই কারণে যদি কোনো বছর তার রিয়ালাইজড গেইন যদি অনেক বেশি হয়ে থাকে, তার যে ব্যাংক অফ ক্যাপিটাল লস রয়ে গেছে সেটাকে সে ব্যবহার করতে পারে ওই গেইনটাকে অফসেট করার জন্য। তো ওর জন্য স্টক লস হারভেস্টিং বছর শেষে এটা কিন্তু 31 ডিসেম্বরের মধ্যেই হতে হবে। এরপরে গিয়ে যদি আপনি বিক্রি করেন এবং সেখানে যে লসটা আপনি নিলেন সেটা কিন্তু আর 2024-এর ট্যাক্স ফাইলে আপনি দেখাতে পারবেন না, আপনাকে অপেক্ষা করতে হবে 2025-এর জন্য। অতএব আমাদের উচিত হবে এখনই আমার স্টক পোর্টফোলিওটা একটু ভালোভাবে দেখা, কোথায় কোথায় কি লস আছে। কোন স্টকস অ্যান্ড বন্ডস অথবা ইটিএফ আমি যদি মনে করে থাকি যে ঘুরে দাঁড়াবার সম্ভাবনা নেই, সেগুলো বিক্রি করে দিয়ে লসটাকে আমার স্বার্থে ব্যবহার করার জন্য নিয়ে নেওয়া উচিত হবে। আর যদিও মনে করি যে পরবর্তীতে একদিন হয়তো এটা ঘুরে দাঁড়াবে, তাহলে আমি 1 মাস পর সেই স্টকগুলোকে আবারও কিনতে পারছি। অতএব এটা 2 নাম্বার পদ্ধতি যেভাবে আমরা আমাদের ট্যাক্স লায়াবিলিটিকে রিডিউস করে আনতে পারি। 3 নম্বরে আমি আলোচনা করতে চাই এইচএসএ হেলথ সেভিংস অ্যাকাউন্টে কন্ট্রিবিউশন নিয়ে। এইচএসএ কন্ট্রিবিউশন যারা শুধুমাত্র কোয়ালিফাইড, যারা হাই ডিডাক্টেবল ইন্স্যুরেন্স পলিসি, হেলথ পলিসি ক্যারি করে, তারাই এটা করতে পারে। এবং এটা কিন্তু একটা ইন্ডিভিজুয়াল রিটায়ারমেন্ট অ্যাকাউন্টের মতো, আইআরএর মতো কাজ করে। শুধুমাত্র ডিফারেন্সটা হচ্ছে এখানে আমি যেই টাকাটা রাখবো এটা প্রি ট্যাক্স ডলার, মানে আমি এটার উপরে কোনো ট্যাক্স পে করব না। এবং সিঙ্গেল হলে এখন এটার কন্ট্রিবিউশন লিমিট হচ্ছে 4150 এবং ম্যারিড ফাইলিং জয়েন্টের জন্য এটার কন্ট্রিবিউশন লিমিট হচ্ছে 8300। এবং এই এইচএসএ আমি যেই এমপ্লয়ার সাথে আছি, আমি যদি এমপ্লয়ার চেঞ্জ করি, আমি কিন্তু এটা পোর্টেবল, আমি কিন্তু আমার সাথে এটাকে নিয়ে যেতে পারবো। এবং এইচএসএ ডিফারেন্সটা হচ্ছে দেয়ার আর আদার মেডিকেল সেভিংস অ্যাকাউন্ট, যেখানটায় আপনি যেই টাকাটা কন্ট্রিবিউট করলেন এন্ড অফ দ্য ইয়ারে গিয়ে আপনাকে সেটা ব্যবহার করতে হয়, অথবা আপনি লুজ করেন পুরো টাকাটাই। এইচএসএ কিন্তু সেই ধরনের অ্যাকাউন্ট না, এটাকে আপনি ক্যারি ফরওয়ার্ড করতে পারেন যতদিন ইচ্ছা ততদিন। শুধুমাত্র মাথায় রাখতে হবে যদি 65-র আগে আপনি এটাকে ব্যবহার করতে চান, এই টাকাটা স্পেন্ড করতে চান, এটাকে কোয়ালিফাইড মেডিকেল এক্সপেন্সেই আপনি ব্যবহার করতে পারবেন। কিন্তু 65-র পরে গিয়ে আপনি যদি এটাকে এনক্যাশ করেন, আপনি এটাকে উপরে তখন আর এই কোয়ালিফাইড মেডিকেল এক্সপেন্স হতে হবে এই রিকোয়ারমেন্টসটা থাকে না। অতএব এটা
আরেকটা রিটায়ারমেন্ট অ্যাকাউন্টের মতো কাজ করে। আমরা এটা প্রি ট্যাক্স ডলার, এবং এটায় আমি কিন্তু স্টকস অ্যান্ড বন্ডসে ইনভেস্ট করতে পারি, এবং এইটার যে গ্রোথটা হয় সেটাও কিন্তু ট্যাক্স ডেফার্ড। এইচএসএ অ্যাকাউন্ট, হেলথ সেভিংস অ্যাকাউন্ট, আমরা অনেককেই রিকমেন্ড করে থাকি এরকম একটা অ্যাকাউন্ট ওপেন করার জন্য তার রিটায়ারমেন্টের জন্য, অথবা আননোটিসড যদি কোনো বড় মেডিকেল এক্সপেন্স এসে যায় যেন সেটাকে উনি প্রি ট্যাক্স ডলার দিয়ে সেই খরচটা বহন করতে পারেন। নাম্বার 4 হচ্ছে আপনার এই নাম্বার 4টি আমরা শুনবো, যেটি আপনি বললেন যে হেলথ সেভিংস অ্যাকাউন্ট, যেটা আজকে আমাদের কুইজেও ছিল, তো সেটাও আমাদের আজকের এই ট্যাক্স কমানোর একটা কৌশল। তো আপনার এই 3 নম্বর গেল, 4 নম্বরটা আমরা শুনবো। তারপরেও কিছু প্রশ্নও থাকবে, যারা বাড়ির মালিক আছে তারা কিভাবে ট্যাক্স কমাতে পারেন, বা কিংবা যারা ব্যবসা করেন না, আবার বাড়িও নেই, শুধুমাত্র চাকরি করেন, তারাও বা শুধুমাত্র বা সেলফ এমপ্লয়েড, তারা কিভাবে ট্যাক্স কমাতে পারেন, এই প্রশ্নগুলো থাকবে। তবে সবগুলোই আপনার কাছে শুনবো একটি বিরতি নেবার পরে। সুপ্রিয় দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। If you're wondering, should I get my COVID shot? Think about other people. Set a date to get your COVID shot and RSV if eligible. Learn more at nj.gov/health/vaccines. সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান টিভিএন অ্যানালিসিসে। আজকের অতিথি জনাব পারভেজ কাজী, আইআরএস এনরোলড এজেন্ট এবং সিইও কাকাতো এজেন্সি, এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। জনাব পারভেজ কাজী, আমরা বিরতির আগে আপনার ট্যাক্স কমানোর কৌশলের 3 নম্বর পদ্ধতিটি আমরা শুনেছিলাম। 4 নম্বর পদ্ধতিটা জানতে চাই, এবং আমি যে প্রশ্ন 2-3টা করেছিলাম সেগুলো যদি এর সঙ্গে রিলেশন বা রিলেটেড হয় তাহলে সেটি নিয়ে একটু ব্যাখ্যা করবেন জনাব পারভেজ কাজী। ধন্যবাদ রানা ভাই। এখানে আমি ছোট্ট একটা ডিসক্লেমার করতে চাই, অথবা একটা ভুল তথ্য বলে ফেলেছি। এইচএসএ এবং এমএসএ নিয়ে মেডিকেল সেভিংস অ্যাকাউন্ট, স্পেন্ডিং অ্যাকাউন্ট আর হেলথ সেভিংস অ্যাকাউন্ট। হেলথ সেভিংস অ্যাকাউন্টের আমাদের যে কুইজটি ছিল, এটার লাস্ট ডে হচ্ছে 15th এপ্রিল অফ ফলোইং ইয়ার। আচ্ছা আচ্ছা। তো অতএব উত্তরটি হবে নো কুইজের। আর এমএস এর জন্য ডেডলাইন যেটা, সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের 30শে নভেম্বর। অতএব এখানে উত্তরটা হবে নো, মানে 31 ডিসেম্বর এটার শেষ দিন নয়। এখন যেটা কথা বলতে চাচ্ছি ইন্ডিভিজুয়াল রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট নিয়ে, এটা হচ্ছে, এটার জন্য একটাই রিকোয়ারমেন্টস যে আপনার আর্নড ইনকাম থাকতে হবে। আপনার যদি আর্নড ইনকাম থাকে তাহলে আপনি একটা ইন্ডিভিজুয়াল রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট ওপেন করতে পারেন, এবং সেখানে যেই টাকাটা কন্ট্রিবিউট করবেন সেটা কিন্তু ট্যাক্সেবল নয়। আপনার ট্যাক্সের জন্য সেটা কমে আসবে, এবং সেই রিটায়ারমেন্ট অ্যাকাউন্টে আপনি 7,000 থেকে 7,500 পর্যন্ত রাখতে পারবেন বেসড অন ইয়োর এজ। এবং আপনি যদি ম্যারিড ফাইলিং জয়েন্ট হয়ে থাকেন, এই ইন্ডিভিজুয়াল রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট আপনি কিন্তু আপনার ওয়াইফের নামেও করতে পারবেন, এবং সেখানেও আপনি অ্যানাদার 7,000 or 7,500 কন্ট্রিবিউট করতে পারবেন। যদি আপনারা দুজনেই 7,500 করে কন্ট্রিবিউট করেন তাহলে আপনার ইনকাম থেকে আপনি 15,000 ট্যাক্সেবল ইনকাম কমিয়ে ফেলছেন, এবং এটাও আপনাকে একটা ট্যাক্স সেভিংস দিয়ে থাকে। পঞ্চম হচ্ছে 401k। 401k আমরা সাধারণত জানি যে এমপ্লয়ার অফার করে থাকে, কিন্তু আমরা যারা সেলফ এমপ্লয়েড অথবা আমাদের সাইড গিগ আছে, আমরা ব্যবসা করি, ইনকাম করি, আমরা কিন্তু সোলো 401k ওপেন করতে পারি। 401k কিন্তু আয়ারের মতোই, কিন্তু এখানে কন্ট্রিবিউশন লিমিটটা অনেক বেশি। আপনি $23,000 কন্ট্রিবিউট করতে পারেন,
এবং আপনি ম্যারিড ফাইলিং জয়েন্ট হলে এবং আপনার ওয়াইফও যদি কাজ করে থাকেন, উনিও অ্যানাদার 23,000 ম্যাক্সিমাম 401k প্ল্যানে দিয়ে কন্ট্রিবিউট করতে পারবেন। আর যদি সোলো 401k করেন, আপনি সেলফ এমপ্লয়েড, আপনার ওন বিজনেস, এবং সেখানে আপনি নিজের একটা সোলো 401k আপনি তৈরি করেছেন এবং সেখানে আপনি কন্ট্রিবিউট করছেন, সেখানে কন্ট্রিবিউশন লিমিট হচ্ছে $69,000, তার মানে 10 টাইমস অফ IRA। এবং এই টাকা রাখলে আপনার ইনকাম কিন্তু আইদার 23,000 401k তে আপনার ইনকাম কমিয়ে আনতে পারবেন, অথবা সোলো 401k তে আপনি 69,000 আপনার ইনকাম কমিয়ে আনতে পারবেন, এবং ডেফিনেটলি এটা আপনার ট্যাক্স লায়াবিলিটিকে অনেকাংশে কমিয়ে আনতে সাহায্য করবে। পরবর্তী 6 নম্বরে যেটা আলাপ করব সেটা হচ্ছে ডোনার অ্যাডভাইসড ফান্ড। আমরা এটা নিয়ে কথা, অবশ্যই এটা নিয়েও আমরা কথা কম বলি, কিন্তু প্রায়শই আমরা দেখে থাকি যে যারা রিজনেবল ইনকাম ব্র্যাকেটে আছে ট্যাক্স পেয়াররা, ওনারা প্রতি বছর কোনো ডোনেশন করেছেন কিনা, কোনো চ্যারিটেবল গিভিংস আছে কিনা যখন জিজ্ঞেস করি, আমরা উত্তর পেয়ে থাকি হ্যাঁ উনি $5,000 নট ফর প্রফিট অর্গানাইজেশনকে ইয়ারলি বেসিসে দিয়ে আসছেন। প্রতি বছরই 5-6 হাজার, কখনো বেশি কখনো একটু কম দিচ্ছেন, এবং ইটস এ গুড থিং। অবশ্যই চ্যারিটেবল অর্গানাইজেশনগুলো এই ধরনের ডোনেশনের উপরই চলে এবং ওরা চ্যারিটেবল কাজগুলো করতে পারে, কিন্তু অনেক সময় ডোনার অ্যাডভাইসড ফান্ড এটাও কিন্তু একটা চ্যারিটেবল গিভিংস, কিন্তু আপনি নিজে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন। আপনি যে কোনো ইনভেস্টমেন্ট, যে ব্রোকারেজ ফার্মগুলো আছে, চার্লস শোয়াব, ফাইডালিটি, ভ্যানগার্ড, এদের সাথে এটা তৈরি করতে পারেন, এবং এটা হচ্ছে ইনফ্যাক্ট একটা সেভিংস অ্যাকাউন্ট, এবং আপনি এটাকে সুপার চার্জ করতে পারেন। ধরেন আপনি প্রতি বছর $5-6 হাজার দিচ্ছেন, আপনি একবারে $100,000 যদি এই সেভিংস অ্যাকাউন্টে রাখেন, আপনি কিন্তু চ্যারিটেবল অর্গানাইজেশনকে কিছুই দেন নাই, দিবেন ভবিষ্যতে, অথবা এই বছর শুধুমাত্র 5,000 দিয়েছেন, কিন্তু 100,000 আপনি যদি রাখেন, আপনি কিন্তু 100,000 আপনার ট্যাক্সেবল ইনকাম থেকে ডিডাক্ট করতে পারেন। এবং এটা কখন সাধারণত হেল্পফুল হয়, ধরেন কোনো বছর আপনার একটা বাড়ি বিক্রি করেছেন, অথবা বড় একটা ক্যাপিটাল গেইন এসে আপনাকে হিট করবে এবং আপনাকে অনেক টাকা ট্যাক্স লায়াবিলিটি পে করতে হবে। ধরেন ফর এক্সাম্পল, বোঝার সুবিধার জন্য আমি একটা হাইপোথেটিক্যাল নাম্বার নিচ্ছি, যে আপনি 200,000 আপনার ক্যাপিটাল গেইন হয়েছে এবং এটার উপরে আপনাকে ফেডারেল অ্যান্ড স্টেট ট্যাক্স পে করতে হবে। আপনি যদি সেই বছর আপনার চ্যারিটেবল গিভিংকে প্রিপে করেন, আপনি যদি 100,000 টাকা এই ডোনার অ্যাডভাইসড ফান্ড, আপনারই নামে ফান্ডটি হবে এবং সেখানে আপনি রাখলেন টাকাটা, সেই 100,000 আপনি কিন্তু ট্যাক্স ডিডাকশন করতে পারছেন। অতএব ক্যাপিটাল গেইনে আপনার যে 200,000 অপেক্ষা করছে লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্সের জন্য, সেটাকে আপনি কমিয়ে আনতে পারেন 100,000-এ, এবং এই টাকাটা সেখানে থাকবে এবং পরবর্তী বছরগুলোতে মিনিমাম 5% আপনাকে কিন্তু এই 100,000 থেকে চ্যারিটেবল গিভিংসে দিতে হবে। আর এই ফান্ডটা লুক আফটার করতে গিয়ে আপনার যদি ছেলে মেয়ে অথবা কেউ কোনো সময় দিয়ে থাকে, আপনি তাকে যদি সেই সময়ের জন্য রিজনেবল পে করে থাকেন, সেই পেমেন্টটাও কিন্তু চ্যারিটেবল গিভিংস হিসাবেই ধরা হবে, এবং আপনি যে প্রতি বছর 5% মানে 5,000 করে আপনাকে পে করতে হবে ফ্রম দ্যাট ফান্ড,
সেটা আপনি সেটার মধ্যেও এটাও আপনি ডিডাক্ট করতে পারেন। অতএব এখানে বেনিফিটটা হচ্ছে যে আপনি বড় একটা অঙ্ক ডিডাক্ট করে নিচ্ছেন, যেহেতু একটা বড় ধরনের ট্যাক্স লায়াবিলিটি এসে আপনাকে হিট করছে, এবং টাকাটা আপনি কিন্তু এখনো দেন নাই কোনো চ্যারিটেবল অর্গানাইজেশনকে, কিন্তু আপনার চয়েস এনি চ্যারিটেবল অর্গানাইজেশনকে আপনি দিতে পারেন। আপনি 5% যেই টাকাটা রেখেছেন তার 5% আপনাকে দিতে হবে, তার অর্থ হচ্ছে $5,000, এবং আপনি এটা 20 বছর ধরে দিতে পারেন। কিন্তু প্রিপে করার কারণেই আপনি সেই বছর, যেই বছর এটাকে প্রিপে করলেন, সেই বছর টাকাটাকে আপনি $100,000 আপনারই ডোনার অ্যাডভাইসড ফান্ড, আপনার একটা সেভিংস অ্যাকাউন্টে আপনি ট্রান্সফার করলেন, এবং আপনি এই ডিডাকশনটা নিতে পারেন। এটাও একটা বড় ট্যাক্স কমিয়ে আনার একটা বড় ধরনের পদ্ধতি। নাম্বার 7-এ আমরা কথা বলবো স্মল বিজনেস নিয়ে। অনেক ব্যবসা প্রতিষ্ঠানের সাথে জড়িত আজকাল ছোট ছোট উদ্যোক্তারা দেখি যে মোটামুটি তারা বেশ ভালো করছে এবং মাঝারি থেকে বড় আকার ধারণ করছে। তো স্মল বিজনেস হচ্ছে কিন্তু ওয়েলথ বিল্ডিং এর একটা খুব চমৎকার উপায়। কেন? যেহেতু আমরা যারা W2-তে কাজ করি, আমরা কিন্তু ট্যাক্স পে করি আমার গ্রস ইনকামের উপর। অর্থাৎ আমার গ্রস ইনকাম 100,000, আমি কিন্তু বাসায় 100,000 আনিনি, আমি এনেছি 80,000, কিন্তু আমি ট্যাক্স পে করছি 100,000-এর উপর, যেহেতু সেটা আমার গ্রস আর্নিং ছিল W2-তে। যারা সেলফ এমপ্লয়েড তারা কিন্তু ট্যাক্স পে করে ওদের যেই গ্রস রেভিনিউ, সেখান থেকে সব এক্সপেন্সেসকে বাদ দেওয়ার পর যেটুকু থাকলো সেটার উপর তারা শুধুমাত্র ট্যাক্স পে করে। তারা ডিডাক্ট করে স্টার্টআপ কস্ট, তারা ডিডাক্ট করে মর্টগেজ অথবা রেন্ট, ইউটিলিটিস, প্রপার্টি ট্যাক্সেস, ট্রাভেল এক্সপেন্সেস, অ্যাডভার্টাইজমেন্ট, টেলিফোন, হেলথ এক্সপেন্সেস, অলমোস্ট এভরিথিং। কিন্তু একটাই শুধু থাকতে হবে, কন্ডিশন আছে, এই এক্সপেন্সেস গুলো আপনার জব বিজনেস রিলেটেড হতে হবে। বিজনেস না, যেই খরচগুলো আপনি করছেন সেগুলো আপনি ডিডাক্ট করতে পারবেন না। তো এখানেই ধরেন যদি কোনো বিজনেসের গ্রস রেভিনিউ হয়ে থাকে 100,000 এবং উনি যদি এই বিজনেস রিলেটেড এক্সপেন্সেসে 50,000 ডিডাক্ট করতে পারেন, আবার এমপ্লয়ি কস্ট আছে, কমিশনস আছে, কস্ট অফ গুডস আছে, এগুলো সব ডিডাক্ট করার পর দেখা গেল নেট উনার হাতে আসছে 50,000, উনি কিন্তু ট্যাক্স ফাইল করছেন, ট্যাক্স পে করছেন 50,000-এর উপর। তো এটা একটা বিরাট অ্যাডভান্টেজ। সাইড গিগ অনেকেই যারা W2-তে কাজ করে ওরাও ছোটখাটো ব্যবসায় সম্পৃক্ত হতে চায় শুধুমাত্র এই বেনিফিটটার জন্য, এবং এটা আপনার ট্যাক্স লায়াবিলিটিকে অনেক অংশে কমিয়ে আনে। আর মাস্টার অফ অল যেটাকে 8 নাম্বার, সেটা হচ্ছে রিয়েল স্টেট ইনভেস্টমেন্ট। আপনিও বলছিলেন রানা ভাই যে রিয়েল স্টেট ইনভেস্টমেন্টের মাধ্যমে কিভাবে আমরা ট্যাক্স ডিডাকশন করতে পারি। সেটার সবচেয়ে বড় যে ক্রাইটেরিয়াটা হচ্ছে সেটা হচ্ছে রিয়েল স্টেট ইনভেস্টমেন্টে আপনি যে প্রপার্টিটা কিনেছেন সেটাকে আপনি ডেপ্রিসিয়েট করতে পারেন। ডেপ্রিসিয়েট হচ্ছে এমন একটা খরচ, এটাকে আমরা বলে থাকি নন ক্যাশ এক্সপেন্স, মানে এই খরচ আপনি করেননি। আপনি একটা বাড়ি কিনেছেন ধরেন 5 লাখ টাকা দিয়ে, তো আপনি তো $25,000 হয়তো ডাউন দিয়েছেন, দিয়ে বাড়িটা কিনেছেন, বাকি 4,75,000 অথবা 50,000 ডাউন দিয়ে থাকলে 4,50,000 আপনি ব্যাংক লোন নিয়েছেন। কিন্তু বাড়িটার ভ্যালু যদি 500,000 হয়,
ধরে নিলাম এখানে ল্যান্ড কস্ট হচ্ছে 50,000 আর 4,50,000 হচ্ছে বিল্ডিং কস্ট। আপনি কিন্তু 4,50,000 ডেপ্রিসিয়েট করতে পারেন 27.7 ইয়ার্স যদি এটা রেসিডেন্সিয়াল প্রপার্টি হয়, আর কমার্শিয়াল প্রপার্টি হলে 37 বছর পর্যন্ত আপনি ডেপ্রিসিয়েট করতে পারবেন। তো ডেপ্রিসিয়েট করছেন মানে আপনি এক্সপেন্স দেখাচ্ছেন এমন একটা খরচ যেই খরচ আপনি করেন নাই। এটা নন ক্যাশ এক্সপেন্স ডেপ্রিসিয়েশন, অথবা আমরা বলে থাকি আপনি পেপার লস দেখাতে পারেন। এবং এই ডিডাকশনের কারণে দেখা গেছে এই রেন্টাল পোর্টফোলিওতে আপনার ইনকাম আছে, কিন্তু আপনি ডেপ্রিসিয়েট করে ইনকামটাকে পুরোপুরি এটার উপরে কোনো ট্যাক্স পে করছেন না। উপরন্তু কিছু লস আপনি আপনার পার্সোনাল ট্যাক্স ফাইলে এনে, অবশ্যই দেয়ার আর সার্টেন ক্রাইটেরিয়া রয়ে গেছে, সেগুলো যদি মিট করতে পারেন আপনি আপনার অন্য ইনকামকেও আপনি রিডিউস করে আনতে পারেন। তো রিয়েল এস্টেট হচ্ছে সবচেয়ে বড় যেটা দিয়ে আপনি ট্যাক্স লায়াবিলিটি কমিয়ে আনতে পারেন। শুধুমাত্র একটাই ক্যাচ, যে আপনাকে অনেক সময় এটা ম্যাটেরিয়ালি পার্টিসিপেট করতে হয়। তো সেটা আরো বিশদ আলোচনার বিষয়, সেটা নিয়ে অন্য দিন বলবো না হয়। নাম্বার 9-এ যেটা নিয়ে বলতে চাচ্ছি সেটা হচ্ছে অয়েল অ্যান্ড গ্যাস ইনভেস্টমেন্ট। অয়েল অ্যান্ড গ্যাস ইনভেস্টমেন্ট হচ্ছে যে আমরা অয়েল প্রত্যেক দিন ব্যবহার করি, ঘরে আমাদের গাড়ির জন্য ব্যবহার করি, যদিও আজকাল অনেক ইলেকট্রিক কার নেমে এসছে, কিন্তু গ্যাসোলিন আমাদের দরকার হয়েই থাকে। অনেকে হোম হিটিংয়েও ব্যবহার করে থাকে। এবং সরকার কিন্তু এই ড্রিলিং যে প্রজেক্টগুলো অয়েল অ্যান্ড গ্যাসে, এগুলোকে এনকারেজ করার জন্য সাধারণ ইনভেস্টররা যেন এগিয়ে আসে এবং এখানে ইনভেস্ট করে, ওর জন্য প্রথম বছরেই আপনার ইনভেস্টমেন্টের 65 থেকে 85% আপনি ডিডাকশন নিতে পারেন। আর আরেকটা বেনিফিট হচ্ছে অয়েল অ্যান্ড গ্যাস ইনভেস্টমেন্টের, এখানে আপনি যে রয়্যালটি ইনকাম হয় সেটার 5% হচ্ছে ট্যাক্স ফ্রি যতদিন আপনার এই ইনকামটা আসবে। তো অয়েল অ্যান্ড গ্যাস ইনভেস্টমেন্ট আমাদেরকে সাহায্য করে আমাদের ইনকামকে কমিয়ে আনতে, আমাদের ডিডাকশনকে বাড়িয়ে দিতে। আর ইউনিক ডিফারেন্স রিয়েল এস্টেট এবং অয়েল অ্যান্ড গ্যাস ইনভেস্টমেন্টের মধ্যে, রিয়েল এস্টেটে আপনাকে ম্যাটেরিয়ালি পার্টিসিপেট করতে হয়, কিন্তু অয়েল অ্যান্ড গ্যাস ইনভেস্টমেন্টে আপনাকে পার্টিসিপেট করতে হয় না এই ডিডাকশনটা ক্লেম করার জন্য। তো এই ছিল আজকে 9টা পদ্ধতি কিভাবে আমরা আমাদের ট্যাক্স কমিয়ে আনতে পারি। বছর শেষ হতে চলেছে, আর সেপ্টেম্বর তো প্রায় শেষের দিকে, আর 3টা মাস আছে। অতএব আমাদের উচিত হবে আমাদের ইনভেস্টমেন্ট পোর্টফোলিও এবং আমাদের লুপ হোলস গুলো কোথায় আছে, কোথায় গিয়ে আমরা আমাদের ডিডাকশন বাড়িয়ে আনতে পারবো এবং আমরা আমাদের ট্যাক্স লায়াবিলিটি কমিয়ে নিতে পারবো। 31শে ডিসেম্বর ঘন্টা বেজে গেলে আমাদের কিন্তু আর কিছুই করার থাকবে না। সুতরাং যা করা আমাদের 31শে ডিসেম্বরের আগেই করতে হবে। জনাব পারভেজ কাজী, আপনি আজকের যে আলোচনার বিষয় ছিল খুব সুন্দরভাবে আলোচনা করেছেন। তবে একটি বিষয় যেটি আমার কাছে মনে হয়েছে এবং একটু হতাশা মানে প্রকাশ করছি, যে ব্যবসায়ীদের ক্ষেত্রে রিয়েল এস্টেটের ব্যবসা, বিশেষ করে যারা রিয়েল এস্টেটের ব্যবসা করছেন তারাই সবচেয়ে বেশি উপকৃত হচ্ছেন। আমাদের মতো যারা ডব্লিউটিতে আমরা যারা কাজ করি বা সেলফ এমপ্লয়েডও কিছুটা সুবিধা আছে। আপনি উদাহরণ হিসেবে বলেছেন যে আপনার গ্রস ইনকাম যদি 1 লক্ষ হয় তাহলে আমার 20% চলে গেল, পাইলাম আমি বাড়িতে নিয়ে আসলাম 80, অথচ আমাকে ট্যাক্স দিতে হচ্ছে সেই 1 লাখের ওপরই। এটা আমাদের জন্য একটু কষ্টকর। এই ক্ষেত্রে বোধহয় কোনো সুযোগ সুবিধা নেই। তারপরেও আমরা যেহেতু একটু চমৎকার দেশে থাকি, ট্যাক্স আমাদেরকে দিতেই হয়, দিতে হবেই, এবং এর মধ্যে দিয়ে আমরা যতগুলো
সুবিধা বৈধভাবে নিতে পারি সেগুলো আপনি বিস্তারিতভাবে আলোচনা করেছেন। জনাব পারভেজ কাজী, আপনি অনেক ব্যস্ত মানুষ, আমরা জানি। সেই ব্যস্ততা উপেক্ষা করে সারাদিন পরিশ্রমের পরেও অক্লান্ত পরিশ্রম করেছেন। অনেক ক্লায়েন্ট বা অনেক পার্টিকে আপনাকে সামলাতে হয়, সেগুলো উপেক্ষা করে আমাদের সাথে আজকে সংযুক্ত হয়েছেন। সত্যি আমরা ঋদ্ধ এবং প্রাণিত। ধন্যবাদ রানা ভাই, ধন্যবাদ টিভিএনের অগণিত দর্শক শ্রোতা যারা আমাদেরকে শুনলেন। আপনাকে আবারও ধন্যবাদ। ফেসবুকে একটি প্রশ্ন রেখেছিলেন আমিনুল ইসলাম বাবুল। আসলে আপনার এই প্রশ্নটি রাজনৈতিক, এই প্রশ্নটি আজকের অনুষ্ঠানের জন্য যথেষ্ট নয় বলে আপনার প্রশ্নের উত্তর আমরা দিতে পারছি না, এই জন্য দুঃখ প্রকাশ করছি। সুপ্রিয় দর্শক, আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে এবং আলোচনার মধ্যে দিয়ে আমরা জানি 31 ডিসেম্বর পর্যন্ত এই সুযোগ সুবিধাগুলো নেওয়ার সুবিধা রয়ে গেছে বা কৌশলগুলো আমরা অবলম্বন করতে পারি। সেই হিসেবে আমার মনে হয় দেরি না করে আমরা যত তাড়াতাড়ি পারি আজকের এই যে আলোচনাগুলো করলাম, কৌশলগুলোর কথা বলা হলো, সেগুলো আমাদের যাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল তারা যদি এগুলো প্রয়োগ করি তাহলে অবশ্যই সামনের জানুয়ারির 15 তারিখের পর থেকে যে ট্যাক্স সিজন শুরু হবে সেক্ষেত্রে আমরা অনেক সুবিধা নিতে পারবো। আশা করি আপনাদের আজকের এই অনুষ্ঠান যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। থাকুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।